বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা 1000 কর্তৃক আয়োজিত বাংলা ভার্সনের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 10ম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিষয়ের আমি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে আলোচনা করব। ফিনান্স ও ব্যাংকিং প্রিয় শিক্ষার্থীরা, আমার সপ্তাহে 3 দিন ক্লাস, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। এই 3 দিন আমার সপ্তাহে ক্লাস, মঙ্গল, বুধ, বৃহস্পতি 10টা থেকে 10:30। এই 3 দিনে আমার ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ এই দুইটা সাবজেক্ট আমি নেব। তাহলে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার এবং বুধবার ফিনান্স এবং ব্যাংকিং নেব, আর বৃহস্পতিবারে ব্যবসায় উদ্যোগ নেব। ব্যবসায় উদ্যোগের ক্লাসটা সপ্তাহে 1 দিন রাখবো, আর 2 দিন হলো ফিনান্স ও ব্যাংকিং। যখন ফিনান্স ও ব্যাংকিংয়ের ক্লাসটি মোটামুটি একটা পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো, তখন আল্লাহ পাকের ইচ্ছায় আমি তোমাদের উদ্যোগ ক্লাসটি আবার বাড়িয়ে দেব। তখন ফিনান্স ক্লাসটি করব 1 দিন। এভাবে সামনের দিকে আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করব, তোমরা যদি সহযোগিতায় থাকো। নিশ্চয়ই শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ নিয়ে আমার সাথে এতক্ষণে তোমরা যুক্ত হয়েছো। তোমরা তোমাদের ফিনান্স বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। ফিনান্স বইয়ের 3য় অধ্যায় অর্থের সময় মূল্য একটু বের করো। অর্থের সময় মূল্য, এটা হলো তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠায় ফিনান্স ও ব্যাংকিং বইটার 29 পৃষ্ঠায় অর্থের সময় মূল্য 3য় অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। একটু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এখানে আমি লিখেছি অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য দেখো, টাইম ভ্যালু অফ মানি। দেখো, টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। তাহলে দেখো, তোমরা ভাবতে পারো যে অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটবে। যদি আজকের 100 টাকা 1 বছর পরে কিন্তু 100 টাকা হবে না। 1 বছর পরে এটার মূল্য 110 টাকা হয়ে যাবে যদি 10% সুদ প্রদান করা হয়। তাহলে আজকের যে টাকা, আগামী দিনে সে টাকার পরিমাণ বেড়ে যাবে। তাহলে একটু দেখো, অর্থের সময় মূল্যটা কি? সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্য। আমি আবার দেখো, একটু লক্ষ্য করো, একটু দেখো, অর্থের সময় মূল্য, সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। এরপরে এখানে এই অধ্যায়ে আসবে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কি? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। তাহলে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি সেটা হলো, প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরব। প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করব। এইটাই হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করব, সেই পদ্ধতিটাই হলো চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। প্রথম বছরের সুদ আসল, তুমি যদি 100 টাকা কাউকে দাও, তোমার বন্ধুকে ধার দাও, যে তুমি 10% সুদ দিবে, তাহলে 1 বছর পরে তুমি সুদ আসল সহ মোট কত টাকা পাবে? 1 বছর পরে সুদ আসল পাবে তুমি 110 টাকা। কত টাকা পাবে? 110 টাকা পাবে। 100 টাকা আসল আর 10 টাকা সুদ। 2 বছর পরে কত পাবে? যদি সরল সুদ হয় 2 বছর পরে তুমি পাবে 120 টাকা,
আসল তোমার 100 টাকা, 2 বছরে সুদ হলো 20 টাকা, 120 টাকা। 3 বছরে কত পাবে? 130 টাকা। 4 বছরে কত পাবে? 140 টাকা। 5 বছরে কত পাবে? 150 টাকা। কিন্তু এটা যদি সরল সুদ না হয়ে চক্রবৃদ্ধি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদটা কেমন? যেমন একটু লক্ষ্য করো, চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে তুমি ধার দিয়েছিলে 100 টাকা, দ্বিতীয় বছর তোমার সুদ হয়েছে কত? মানে 1 বছর পরে সুদ হয়েছে কত? 10 টাকা। এখন তোমার আসল ছিল 100 টাকা, সুদ ছিল 10 টাকা। এখন সুদ এবং আসল যোগ হয়ে, সুদ এবং আসল যোগ হয়ে তোমার হয়েছে, সুদ আসল হয়েছে 110 টাকা, সুদ আসল হয়েছে 110 টাকা। এই 110 টাকার পরবর্তী বছরে আবার সুদ হবে 11 টাকা। কত টাকা? 110 টাকার আবার 10% সুদ 11 টাকা। তাহলে দ্বিতীয় বছরে তোমরা পাবে কত? তুমি পাবে কত? তুমি পাবে 121 টাকা। তৃতীয় বছরে কত পাবে? 133 টাকা। চতুর্থ বছরে কত পাবে? 146 টাকা। এবং পঞ্চম বছরে পাবে 161 টাকা। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, তুমি যদি সরল সুদে বন্ধুর কাছ থেকে সুদ আনতে, মানে টাকাটা ফেরত আনতে, 1 বছর পর পেতে 110 টাকা, কিন্তু চক্রবৃদ্ধিতে যদি আনতে তাহলে 110 টাকাই পেতে 1 বছর পরে, এবং তার পরের বছর তুমি পেতে কত? 120 টাকা, কিন্তু চক্রবৃদ্ধিতে পাবে 121 টাকা। তৃতীয় বছরে তুমি সরল সুদে পেতে 130 টাকা, চক্রবৃদ্ধিতে পাবে 133 টাকা। চতুর্থ বছরে তুমি সরল সুদে পাবে 140 টাকা, চক্রবৃদ্ধিতে পাবে 146 টাকা। পঞ্চম বছরে তুমি কি হলো? সরল সুদে পাবে 150 টাকা, কিন্তু চক্রবৃদ্ধির সুদে পাবে 161 টাকা। এর একটা সূত্র আছে, এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্ক করব। এই সূত্র আমি, প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখাবো। এই সূত্র, একটা সূত্র মনে রাখলে সবই মনে রাখতে পারবে। এই সূত্রের মাধ্যমে তোমাদের অঙ্ক করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, a+b হোল স্কয়ারের সূত্র যদি তোমরা জানো, a² + 2ab + b², এই সূত্র যদি জানো তাহলে বর্গ নির্ণয় করতে পারবে। a+b হোল কিউবের সূত্র যদি জানো, a³ + thrice a² b + thrice ab² + b³, এই সূত্র তোমরা জানলে ঘন নির্ণয় করতে পারবে ম্যাথের। প্রিয় শিক্ষার্থীরা অনুরূপভাবে ফিনান্সেও যদি তোমরা ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র জানো, হ্যাঁ, ভবিষ্যৎ মূল্যের সূত্র জানো, ভবিষ্যৎ মূল্য FB এর সূত্র জানো, তাহলে তোমরা বর্তমান মূল্য দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে সূত্রের সাহায্যে। হ্যাঁ, তোমরা সবকিছুই তোমরা পারবে। তাহলে এই দুইটা সূত্র আছে, এই সূত্র দুইটা তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, বোর্ডের দিকে আবার একটু লক্ষ্য করো। হ্যাঁ, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এই যে দেখো, সুদ, এখানে একটু লক্ষ্য করো, সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ সুদ বলে। সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। আরেকটা, প্রিয় শিক্ষার্থীরা, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। আরেকটা কথা, সেটা হলো বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস। হ্যাঁ, তাহলে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চারটি দেখো, সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। আর বাট্টাকরণ পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বলেছিলাম চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলে। এরপরে দেখো, সুযোগ ব্যয়। আমরা সবসময় সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজি। আমার কাছে দুটি প্রকল্প আছে বা দুটি ক্ষেত্র আছে। একটি ক্ষেত্রে
আমি যদি অর্থ বিনিয়োগ করি আর একটি ক্ষেত্রের অর্থের স্বল্পতার কারণে আর একটা সুযোগ ত্যাগ করতে হয়, যে প্রকল্পটার বা যে সুযোগটা ত্যাগ করব সেটাই হলো অর্থের সময় মূল্য। একটু দেখো, আমি যদি একটু এখানে কি লিখেছি, সুযোগ ব্যয়। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে, কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়। অন্য একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। যেমন তুমি যদি জমির মূল্য দ্বিগুণ হয়, সাভারে যদি 10 বছরে জমির মূল্য দ্বিগুণ, 10 বছরে জমিতে যদি বিনিয়োগ করো টাকা হবে দ্বিগুণ। তুমি যদি 10 লক্ষ টাকায় জমি ক্রয় করো, তাহলে 10 বছর পরে তোমার জমির মূল্য হবে 20 লক্ষ টাকা, 10 বছরে দ্বিগুণ। তাহলে 10 বছরে দ্বিগুণ, 10 লক্ষ টাকা তুমি জমিতে ইনভেস্ট করলে, 10 লক্ষ টাকা জমিতে ইনভেস্ট করলে, এখন 10 বছরে দ্বিগুণ হবে, 10 বছরে হবে কত, 20 লক্ষ টাকা। দ্বিগুণ মানে 20 লক্ষ টাকা, 10 লক্ষ গুণন 2, 20 লক্ষ টাকা। এখন আর তুমি যদি এই টাকাটা তুমি এই টাকা যদি জমি ক্রয় না করে ব্যাংকে রাখতে, তাহলে 10% সুদ পেতে। এখন তুমি যদি ব্যাংকের সুযোগটা ত্যাগ করো, ব্যাংকে টাকা রাখলে তুমি 10% সুদ পেতে। ব্যাংকে টাকা রাখলে কয় পার্সেন্ট সুদ পেতে, 10% সুদ পেতে। কিন্তু এই ব্যাংকের সুযোগটা, এই অপরচুনিটি, এটা তুমি ত্যাগ করেছো, বিসর্জন দিয়ে তুমি জমিতে ইনভেস্ট করেছো। তাহলে জমি ক্রয় করেছো, 10 বছরে দ্বিগুণ হবে, 10 লক্ষ টাকায় 10 বছরে হবে 20 লক্ষ টাকা। তুমি ত্যাগ করলে কোনটা, তুমি ছেড়ে দিলে কোনটা, ব্যাংকের সুযোগটা ত্যাগ করলে 10% সুদে। তাহলে তোমার জমির সুযোগ ব্যয় হবে, জমি ক্রয়ের সুযোগ ব্যয় হবে ওই 10%। এক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, রুল 72 একটা রুল 72 নামে পরিচিত একটা রুল আছে, সেটা একটু দেখো। টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে যদি ভাগ দেই তাহলে সুদের হার পাবো, আর 72কে যদি সুদের হার দিয়ে ভাগ করি তাহলে মেয়াদ পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু লক্ষ্য করো, টাকা দ্বিগুণ হলে 72কে মেয়াদ দিয়ে ভাগ করলে সুদের হার পাওয়া যাবে, আবার 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যাবে। তাহলে এ দিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোনটা আমার জন্য গ্রহণ করা উচিত বা অনুচিত। সেটা দেখো, আমি কি বলেছিলাম, 10 বছরে টাকা দ্বিগুণ হবে। কয় বছরে টাকা দ্বিগুণ হবে, 10 বছরে টাকা দ্বিগুণ হবে। 10 লক্ষ টাকা হবে 20 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ আমি যদি 72কে সুদের হার দিয়ে ভাগ করি তাহলে মেয়াদ পাবো, আর 72কে যদি আমি মেয়াদ দিয়ে ভাগ দেই তাহলে 10 বছর, তাহলে সুদের হার পাবো। 10 দিয়ে ভাগ দিলে হবে 7.2 72কে, তাহলে 7.2 হবে সুদের হার। তাহলে কোনটা আমার গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা অনুচিত, তা আমরা এই রুল 72 থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমি এটা মুছে ফেললাম। দেখো, এই অঙ্কের মানে এই অধ্যায়ের দেখো ভবিষ্যৎ মূল্য বের করার একটা সূত্র আছে।
ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। তাহলে দেখো কিভাবে বের করা যায়। এটা হলো 100 টাকার ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে বের করব দেখো। ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য হলো এফবি, এফবি ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু। এর সূত্র হলো ভবিষ্যৎ মূল্য বের করার, ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র হলো পিবি মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস I/n। এটা হলো ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র। আর বর্তমান মূল্য বের করার সূত্র হলো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্যর আর বর্তমান মূল্য, বর্তমান মূল্য বের করার একটা সূত্র আছে। বর্তমান মূল্য হলো পিবি প্রেজেন্ট ভ্যালু, বের করার সূত্র হলো বাট্টাকরণ পদ্ধতি, এফবি ডিভাইডেড বাই, এফবি ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার n। এই হলো বর্তমান মূল্য বের করার সূত্র। এই দুইটা সূত্র। এখানে পিবি হলো কি, পিবি হলো প্রেজেন্ট ভ্যালু, PRESENT প্রেজেন্ট, VALUE প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য। আর এখানে এফবি, এফভি হলো ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য। আর এখানে আই হলো ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট, INTER ইন্টারেস্ট মানে সুদ। আর এন হলো নাম্বার অফ ইয়ার মানে বছর, বছর সংখ্যা, বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার। এভাবে আমরা এই দুইটা সূত্র, সেখানে যদি বছরে একাধিকবার, বছরে যদি একাধিকবার মানে আমার সুদ গণনা করা হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র আর একটু পাল্টে যাবে। সেই ক্ষেত্রে সূত্র এটা না, সে সূত্রটা আমি দেখাচ্ছি। তাহলে একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে লক্ষ্য করো। তুমি যদি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাও, একটু এটা দেখো, সুদের হার 10%। 1 নম্বর আমি একটু দেখো, তোমাদের পৃষ্ঠা 33, পৃষ্ঠা হলো 33, 33। এই যে উদাহরণ হলো 2, উদাহরণ 2, উদাহরণ 2। এটা হলো সুদের হার 10% হলে 5 বছর পর 100 টাকার বর্তমান মূল্য কত? 100 টাকার বর্তমান মূল্য কত? আগে ভবিষ্যৎ মূল্যটা বের করি। 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত? ভবিষ্যৎ মূল্য কত? এখন দেখো, সুদের হার হলো 10%, বছর হলো 5, টাকা হলো 100 টাকা, এর ভবিষ্যৎ মূল্য কত? তাহলে এখানে এখানে আমার দেখো তো, লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো একটু,
আমার পিবি মানে প্রেজেন্ট ভ্যালু কত, বর্তমান মূল্য কত, 100 টাকা। পিবি মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য, এখানে বর্তমান মূল্য পিবি 100 টাকা। বছর সংখ্যা এন, বছর সংখ্যা এন হলো 5 বছর। আর সুদের হার আই সমান হলো 10% বা 0.10 টাকা। এখন দেখো এই হলো, এখন বের করতে বলছে ভবিষ্যৎ মূল্য কত, এফবি মানে ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য এফবি সমান কত, এটা বের করতে বলছে। এটা কত, এটা কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে সুদের হার 10%, সুদের হার হলো 10%, আর বছর হলো 5 বছর, টাকা হলো 100, টাকা হলো 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত, 100 টাকা। তাহলে আমাকে বের করতে হবে, দেখো এই যে, তাহলে ভবিষ্যৎ মূল্য আমি একবারই দিয়ে দিই, কত এখানে কেটে জায়গা যেহেতু নেই, দেখো এটা হলো পিবি ইন্টু 1 যোগ সুদের হার, সুদের হার হলো 0.10 আর পাওয়ার হলো কত, প্রথমবারের সূত্রটা লিখেছি, প্রথমবারের সূত্রটা লিখি। পিবি হলো কত, 100 আর হলো 1 যোগ 0.10 পাওয়ার হলো 5। তাহলে 100 1.10 দিতে পারো, নাও দিতে পারো, এর পাওয়ার হলো 5, তাতে আসে কত, হ্যাঁ 161 টাকা, 161 টাকা। প্রিয় স্টুডেন্টরা একটু লক্ষ্য করো, তাতে আসে কত, 161 টাকা। কিভাবে আসে দেখো তো, এই যে 1.10 1.1 এর পাওয়ার কত, পাওয়ার হলো 5, পাওয়ার হলো 5, পাওয়ার 5 দিলে হয় 1.61, তাহলে 100 গুণন 1.61 সমান 161 টাকা। এখানে এখানে কিন্তু টাকা লেখা যায়, টাকা লেখা যাবে, এখানে টাকা লেখা যাবে, এখানে টাকা লেখা যাবে, 161 টাকা। তাহলে 161 টাকা আসে। তাহলে এটা উদাহরণ 2 না, কিন্তু উদাহরণ 2 এসে বর্তমান মূল্য কত, আমি ভবিষ্যৎ মূল্য দেখি অঙ্কটা করিয়েছি। এটা হলো সুদের হার 10% হলে 5 বছর পর 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই বলছিলাম যে সরল সুদে কিন্তু 5 বছরে 100 টাকার 10% হবে 150 টাকা সুদ আসল, 50 টাকা সুদ, 100 টাকা আসল, 150 টাকা, 150 টাকা, 150 টাকা। 5 বছরে কত হবে, 150 টাকা সরল সুদে, কিন্তু চক্রবৃদ্ধিতে হবে 161 টাকা, চক্রবৃদ্ধিতে হবে 161 টাকা। তাহলে 161 টাকা চক্রবৃদ্ধিতে। তাহলে এটা যদি 5 বছর পর 100 টাকার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কত, সুদের হার 10% হলে 5 বছর পর
100 টাকার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য আমি বের করব। এখন বর্তমান মূল্য বের করতে গেলে আমাকে এখানে 5 বছর পরে 100 টাকা পাবো। 5 বছর পরে আমি 100 টাকা আমি চাই, 5 বছর পরে। কিন্তু বর্তমানে সেজন্য কয় টাকা আমি ব্যাংকে রাখবো, কয় টাকা ব্যাংকে রাখবো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেক্ষেত্রে 62 টাকা 9 পয়সা, 62 টাকা 9 পয়সা আমরা ব্যাংকে রাখবো। কত টাকা রাখবো? 62 টাকা 9 পয়সা আমরা ব্যাংকে রাখবো। এই যে দেখো, সুদের হার 10% হলে 5 বছর পরে আমি 100 টাকা চাই, 5 বছর পরে আমি 100 টাকা চাই। তাহলে বর্তমানে আমি কয় টাকা রাখবো? তাহলে বর্তমান মূল্যটা, বর্তমান মূল্য মানে পিবি, প্রেজেন্ট ভ্যালু, এইটা আমাকে বের করতে বলছে। এটা বর্তমান মূল্য, বর্তমান মূল্য। এই যে পিবি, পিবির এর সূত্র হলো এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার বা হোল টু দি পাওয়ার এন। তাহলে এফবি হলো কত? 100 টাকা। আর 1 প্লাস 10% সুদ, 10% মানে 0.10, 9% মানে হলো 0.09, আর 12% 1 দশমিক বা 0.0 না দিলেও হবে, 0 দিলেও হবে, 0.12, 12%। আর 15% হলো 0.15, এরপরে হলো 8% 0.08, এরপরে 9.5%, এটা হবে 0.095। এইভাবে একটু দেখো। তাহলে এই যে এর পাওয়ার কত? পাওয়ার হলো এন কয় বছর? 5 বছর, পাওয়ার হলো 5। তাহলে 100 ডিভাইডেড বাই 1.10 এর পাওয়ার হলো 5। তাহলে এটা কত আসে? এটা দিলে হয় 62 টাকা 9 পয়সা, 62 টাকা, এটা করে নিবা, 62 টাকা 9 পয়সা। এটা টাকা লেখা যাবে, এখানেও সূত্রের পরে এখানে টাকা লেখা যাবে। হ্যাঁ, তাহলে এই সূত্রে টাকা লিখলাম না, তারপরে টাকা লেখা যাবে। উত্তর এটা 62 টাকা 9 পয়সা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আমরা সূত্রের সাহায্যে বের করব। এটাই হলো অর্থের সময় মূল্যের চ্যাপ্টার, টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু কথা বলি। উদাহরণ 5 সে একটি অঙ্ক আছে তোমাদের, উদাহরণ 5 36 পৃষ্ঠায়, না উদাহরণ 5 হলো 35 পৃষ্ঠা, 35 পৃষ্ঠায় একটি অঙ্ক আছে। উদাহরণ 5 35 পৃষ্ঠা, পৃষ্ঠা 35, পৃষ্ঠা 35, উদাহরণ 5, উদাহরণ 5, আর পৃষ্ঠা হলো 38। সৃজনশীল 1 আর 2, এই তিনটে অঙ্ক তোমরা যদি বাড়িতে ভালো মতো দেখো, তাহলে আমি আগামী ক্লাসে এই 3টি অঙ্ক সম্পর্কে আলোচনা করলে এই অধ্যায়ের পরিপূর্ণ একটা ধারণা পাবে। মানে যে কোনো অঙ্ক আসলে সে অঙ্কগুলো করতে পারবে। আর একটা জিনিস একটু দেখাবো সেখানে এর সাথে, সেটা হলো তোমাদের 36 পৃষ্ঠার এনইটির অঙ্ক। এনইটির অঙ্ক মানে প্রকৃত সুদের হার কিভাবে নির্ণয় করা হয়, ইএআর, এনইটির অঙ্ক। এনইটির অঙ্ক আমি দেখাবো। সেটা হলো পৃষ্ঠা কত? পৃষ্ঠা হলো 37। একটু এটা ভালো মতো দেখে, না 37 না, এটা 36 পৃষ্ঠা, পৃষ্ঠা হলো 36। ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এ সম্পর্কে আলোচনা করব। এটুকু ভালো মতো দেখে আগামী দিন সকাল 10টায়
আমার সাথে তোমরা আবারও যুক্ত হবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থেকো, মা বাবার কথা মান্য করো। মা বাবাই বড় সম্পদ, তাদের কথা শুনবে, তাদের কথা মান্য করবে, তাদের কথার বিরুদ্ধে কখনো যাবে না। এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।